চুপিসরে আব্দুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় ক্ষোভ, ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে অবস্থান। সংস্কার নিয়ে রাজনৈতিক দলের ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রশংসা প্রধান উপদেষ্টার, পরবর্তী ধাপের কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার তাগিদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ গঠন, আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি, চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইওর পদ ছাড়লেন স্নিগ্ধ, নতুন সিইও নিয়ে শহীদ পরিবারে আপত্তি, এ পর্যন্ত ১০১ কোটি টাকা বিতরণ। আজকের এই সভায় চিফ এক্সিকিউটিভ অফিসার পদ থেকে আমি রিজাইন নিয়েছি। অনিশ্চিত অবস্থার মধ্য দিয়ে চলছে দেশ বলে মির্জা ফখরুল, অল্প সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে শঙ্কা, দ্রুত নির্বাচন দাবি। এবং ইউপিএস ভারতের ১৫ শহরে এবার ড্রোন হামলা, পাকিস্তানের ৫০ ভারতীয় সৈন্যকে হত্যার দাবি, সংঘাত নিরসনের আলোচনা চায় নয়াদিল্লি। আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের ৯ মাস পর ছেলে এবং শ্যালককে নিয়ে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বুধবার দিবাগত রাত ৩টা ৫ থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগে তোলপাড় সারা দেশ। সহায়তাকারীদের আগামী ৩ দিনের মধ্যে গ্রেফতার এবং স্বরাষ্ট্র ও ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি করেছে ইনকিলাব মঞ্চ। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেছে যুব অধিকার পরিষদ। আরও জানাচ্ছেন ইউসুফ ভূঁইয়া। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল বছরের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। এর ৯ মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বুধবার দিবাগত রাত ৩টা ৫ থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। শুধু সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদই নয়, তার সঙ্গে ছেলে ও শ্যালকও দেশ ছাড়েন। এভাবে দেশ ছাড়ার সুযোগ পাওয়ায় বর্তমান অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে সমালোচনার ঝড় বইছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে ইনকিলাব মঞ্চ। এ সময় আগামী ৩ দিনের মধ্যে ফ্যাসিবাদের দোসর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ গণহত্যার সহযোগীদের দেশ ত্যাগে সহায়তাকারীদের গ্রেফতার দাবি জানান মঞ্চের নেতারা। আগামী 3 দিনের মধ্যে সরকারকে বলতে হবে রাষ্ট্রপতির অফিস থেকে হামিদকে ছেড়ে দেওয়ার জন্য কে ফোন দিয়েছে, হু ওয়াজ দ্য ম্যান বলতে হবে। ছাত্র উপদেষ্টা 2 জন, আসিফ মাহমুদ, মাহফুজুল আলম, যদি সত্যি দায়দারদের রাজনীতি থেকে থাকে, জুলাই জনতার প্রতি আপনাদের দরদ থেকে থাকে, আজকে না আগামী 3 দিনের মধ্যে এই চেয়ার লাথি মেরে আমাদের কাতারে চলে আসেন। এদিকে সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের দেশ ছাড়ার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেছে যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা। বিক্ষোভে যুব অধিকার পরিষদের নেতারা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের ৯ মাস পর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ রাতের আধারে দেশ ছেড়ে গেলেন। এটা দেশের জনগণের সঙ্গে ধোঁকা। যারা পালিয়েছে প্রত্যেকে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায়। আমরা দাবি করছি আগামী ৪৮ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। এদিকে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কি বিচার ও সংস্কার করেছে তা জানতে চেয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এসব বিষয় জানতে চান তিনি। হাসনাত আরও বলেন, খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়। এ সময় তিনি বলেন, দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। ইউসুফ ভূঁইয়া, দেশ টিভি, ঢাকা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশত্যাগে সহায়তাকারীদের শাস্তির আওতায় আনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তা না পারলে প্রয়োজনে দায়িত্ব ছাড়ার ঘোষণাও দেন তিনি। দুপুরে দিনাজপুরে সড়ক অবরোধ এনসিপি নেতাকর্মীদের আশ্বস্ত করে এসব কথা বলেন উপদেষ্টা। এদিকে পঞ্চগড়ে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, আব্দুল হামিদকে পালাতে দিয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে অন্তর্বর্তী সরকার। সহকর্মীদের পাঠানো তথ্য এবং চিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলায় বোরো ধান কাটা উৎসব উদ্বোধন করেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশত্যাগ করায় তার বিরুদ্ধে সেখানে বিক্ষোভ করে এনসিপি নেতাকর্মীরা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়িবহর আটকে দেয় তারা।
প্রশ্নের মুখে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যদি এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারেন তাহলে প্রয়োজনে দায়িত্ব ছেড়ে দেবেন তিনি। এটা কোনো অবস্থায় ছাড় দেওয়া যাবে না। এটা তো এই যে ঘটনাটা ঘটছে, এটা যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায়। আর যদি না হয় স্যার, এটার বিপক্ষে তারা যদি শাস্তির আওতায় না আনে, সেই সময় আমি চলে যাব। এদিকে পঞ্চগড়ের আটোয়ারির 12 আউলিয়ার মাজারের ওরস মোবারক দেখতে গেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশ ত্যাগের সুযোগ দেয় ক্ষোভ জানান তিনি। বলেন, নিজ এলাকায় সরকারি কোটি কোটি টাকা নষ্ট করেছেন আব্দুল হামিদ। তাকে পালানোর সুযোগ দিয়ে অন্তর্বর্তী সরকার সবচেয়ে বড় ব্যর্থতার পরিচয় দিয়েছে। আব্দুল হামিদ যে রাষ্ট্রপতি ছিল, উনি গতকালকে দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি পালিয়েছেন না, তাকে পালাতে দেয়া হয়েছে। 9 মাস পরে উনি কিভাবে দেশ ছেড়ে যায়? আওয়ামী লীগের যে কয়েকজন সুবিধাভোগী বাংলাদেশে ছিল, তার মধ্যে অন্যতম তিনি। রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ সুবিধা তিনি সবসময় পেয়েছেন। রাষ্ট্রপতি হিসেবে তিনি দেশের একটা গুরুত্বপূর্ণ অঞ্চলে টাকাগুলোকে একদম আবর্জনায় ফেলেছেন। এ পর্যন্ত অন্তর্বর্তী সরকার মৌলিক কোনো সংস্কার করতে পারেনি বলেও অভিযোগ করেন সার্জিস আলম। বলেন, সংস্কার ছাড়া সরকার নির্বাচন দিতে চাইলে তা হবে জুলাই শহীদ ও আহতদের রক্তের সঙ্গে বেইমানি। এই ইন্টারিম সরকার এখন পর্যন্ত একটা মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে পারে নাই। এগুলো না করার পূর্ব পর্যন্ত যদি ইন্টারিম সরকার চিন্তা করে যে তারা একটি নির্বাচনের কথা বলবে, তাহলে এই রক্তের সাথে তাদের বেইমানি হয়। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে 3 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর আলোচনা সমালোচনার মধ্যে রাত 7:45 পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বার্তায় জানানো হয়, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার ও আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্তকৃত 3 পুলিশ কর্মকর্তার নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ সদর দপ্তর। এদিকে ঘটনা তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের বিচার নিশ্চিত এবং দলটিকে নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার রাত 10টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। এর আগে বৃহস্পতিবার রাত 9টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে কর্মসূচির ঘোষণা দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, রাত 10টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এই কর্মসূচি শুরু হবে। গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুকে পোস্টে বলেছেন, আজ রাতেই বিষয়টি নিয়ে ফয়সালা করতে হবে। দর্শক, প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে রয়েছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সরাসরি আমরা চলে যাচ্ছি সাফওয়ানের কাছে। সাফওয়ান, কর্মসূচিতে এনসিপি কর্মীরা আর কি বলছেন? এই মুহূর্তে আমরা রয়েছি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা জানতে পেরেছি যে হাসনাত আব্দুল্লাহ তিনি ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ এবং আওয়ামী লীগের যে বিচার সেই প্রক্রিয়াটি কিন্তু আসলে দীর্ঘ হচ্ছে দিন দিন। তো তারই প্রেক্ষিতে কেন আসলে আওয়ামী লীগের বিচার করা হচ্ছে না এবং কোন জটিলতা আছে এর মধ্যে এবং কেন আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করা যাচ্ছে না, আর সেই সব কারণে কিন্তু আজকে হাসনাত আব্দুল্লাহ কিন্তু এখানে অবস্থান কর্মসূচি সেটির ডাক দিয়েছে। তো আমরা যমুনা রয়েছে এবং ইতিমধ্যে কিছুক্ষণ আগে যেটি দেখতে পেয়েছি যে যমুনার যে চারপাশের দিকের যে রাস্তাগুলো রয়েছে আর সেখানে পুলিশের ব্যাপক আসলে নিরাপত্তা রয়েছে। সেখানে কিন্তু আসলে পুলিশ আসলে প্রবেশ আসলে কিছুটা নিরুৎসাহিত করছে, অর্থাৎ লোকজনকে আসলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং এখানে কিন্তু হাসনাত আব্দুল্লাহ রয়েছে না, তা আসলে তার চারপাশে ছাত্র জনতা অবস্থান করছে। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক প্রধান উপদেষ্টা বাসভবনের যে নিরাপত্তা সেখানে কিন্তু ব্যাপক আসলে পুলিশ সদস্যদের এবং ভেতরে সেনাবাহিনীর সদস্যদের কিন্তু আসলে মোতায়েন করা হয়েছে, অর্থাৎ প্রধান উপদেষ্টা বাসভবন ঘিরে আসলে অতিরিক্ত বাড়তি যে নিরাপত্তা সেটি কিন্তু নেওয়া হয়েছে। এবং ঠিক তার উল্টো দিকে এই মুহূর্তে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি সে প্রধান উপদেষ্টা বাসভবনের প্রবেশ মুখ
এবং সেটির উল্টা দিকে কিন্তু রয়েছে ছাত্ররা। তারা এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ করছেন এবং তারা বলছেন যে ব্যান ব্যান আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগকে ব্যান করার কথা রয়েছে এবং কবে নাগাদ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে সেই একটি দাবি কিন্তু তারা তুলেছেন। কিছুক্ষণ পরপরই যেটি আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু প্রধান উপদেষ্টার বাসভবনের চারিদিকে যে রাস্তাগুলো রয়েছে, শাহবাগ থেকে শুরু করে বেইলি রোড থেকে শুরু করে অন্যান্য যে রাস্তাগুলো, কাকরাইল মোড়, সবগুলো প্রবেশ পথ বাসভবনের বন্ধ করা হয়েছে। অর্থাৎ এই ভেতরে আসলে সাধারণ কোনো মানুষ প্রবেশ করতে পারছে না এবং কোনো ধরনের যানবাহন যেগুলো রয়েছে সেগুলোকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কিছুক্ষণ আগে আমরা সার্জিস আলমের স্ট্যাটাসও দেখতে পেয়েছি, তিনি যেমনটি বলছেন যে আজকে হাসনাতের সাথে সবাইকে এসে যোগ দিতে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবিটি করেছেন ছাত্ররা সেটি। এবং একটি খবর আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে গতকাল বিগত সরকারের যিনি রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ, তিনি কিন্তু দেশ ছেড়েছেন। তিনি দেশ ছেড়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে গেছেন বলে এমনটি আমরা জানতে পেরেছি। সেটি কিন্তু আসলে আজকে সারাদিনই ছাত্রদের মধ্যে সোশ্যাল মিডিয়াতে একটি বিক্ষুব্ধ অবস্থা কিন্তু বিরাজ করেছিল। তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছে যে কিভাবে আসলে এত নিরাপত্তা থাকার পরও আওয়ামী লীগ সরকারের যিনি রাষ্ট্রপতি ছিলেন, যার নামে আসলে মামলা রয়েছে এবং তিনি একটি মামলার আসামি, তিনি আসলে কিভাবে দেশ ছেড়ে গেছেন, এটি আসলে ছাত্র জনতাকে আসলে বিক্ষুব্ধ করেছে এই ঘটনাটি। এবং এছাড়াও আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে কিছুদিন আগেই কিন্তু গাজীপুরে অর্থাৎ হাসনাত আব্দুল্লাহর উপরে একটি হামলার ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু তিনি আহত হন। সেখানেও কিন্তু আওয়ামী লীগকে আসলে দায়ী করা হচ্ছে যে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী তা হাসনাত আব্দুল্লাহর উপরে হামলা করে থাকতে পারে। তবে আমরা যেটি দেখতে পাচ্ছি যে যমুনার সামনে, তো এখানে শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী তারাই নয়, জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে অনেক আহতদেরও আমরা দেখতে পাচ্ছি। এবং এর পাশেই কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের পাশে কিন্তু রয়েছে আসলে একটি বাসভবনের পাশে কিন্তু রয়েছে মেডিকেল। আর সেই মেডিকেল আলিমুজ্জামান, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে থেকে আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে প্রথম ধাপের আলোচনায় সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা এবং কমিশন প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার বিকেল 4:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিশনের সামগ্রিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রথম ধাপে আলোচনায় সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী ধাপের আলোচনা কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার জন্য তাগিদ দেন তিনি। 1.5 ঘণ্টাব্যাপী এ সভায় অংশগ্রহণ করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ডক্টর বদুল আলম মজুমদার এবং ডক্টর ইফতেখারুজ্জামান সহ ঐক্যমত্য কমিশনের সদস্য এবং বিভিন্ন উপদেষ্টারা। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রাপ্ত অভিযোগ এবং অভিযুক্তের সংখ্যা, দ্রুত বিচার নিষ্পত্তির প্রয়োজন, কাজের চাপ ইত্যাদি বিবেচনায় এই উদ্যোগ গ্রহণ করা হয়। ট্রাইব্যুনালে সদস্য পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত জেলা এবং দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিত এবং মাদারীপুরের জেলা এবং দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান এবং সদস্যগণ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারকের প্রাপ্য বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য হিসেবে এখন থেকে দায়িত্ব পালন করবেন না তিনি। নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবরকে। ফাউন্ডেশনের মোট 116 কোটি টাকা থেকে আহতদের 5,437 পরিবার এবং শহীদদের 700 পরিবারকে এখন পর্যন্ত 101 কোটি টাকা প্রদান করা হয়েছে বলে জানানো হয়। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। প্রথমেই
বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলন করেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সহ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা। এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানান মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য হিসেবে এখন থেকে দায়িত্ব পালন করবেন তিনি। নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর। আজকের এই সভায় চিফ এক্সিকিউটিভ অফিসার পদ থেকে আমি রিজাইন নিয়েছি। আমি সিইও থেকে রিজাইন নেওয়ার পর আমাকে গভর্নিং বডির সদস্য হিসেবে এই সভা আমাকে মনোনীত করেছে। এই সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। উচ্চশিক্ষার সুবিধার্থে পদ ছেড়েছেন জানিয়ে স্নিগ্ধ বলেন, রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই। আমার রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছাই আমাদের এখন নেই। আমি উচ্চশিক্ষার জন্য থেকে আমি পদত্যাগ গ্রহণ করছি। সভায় শহীদ পরিবারের ব্যাংক ঋণ মওকুফ, শহীদদের মা বাবার চিকিৎসার ব্যবস্থা, শহীদ ও আহতদের ফ্ল্যাট প্রদান সহ আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এখন পর্যন্ত শহীদ পরিবারের ব্যাংক ঋণ মওকুফের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এদিকে সংবাদ সম্মেলনে শহীদ ইয়ামিনের বাবা মোহাম্মদ মহিউদ্দিন অভিযোগ করেন, নতুন নিয়োগপ্রাপ্ত সিইও শহীদ পরিবারের কেউ না। সেই সিইওর সাথে শহীদ ফ্যামিলির বা ওনার শহীদ ফ্যামিলির কোনো সম্পর্ক নাই। তাহলে ওনার যদি কোনো আবেগ না থাকে, ওনার যদি শহীদ পরিবারদের প্রতি কোনো দরদ না থাকে, তাহলে ওনার কাছে আমরা কি যে বলবো। জুলাই ফাউন্ডেশনে অনুদান দিলে সেটা ট্যাক্স মুক্ত হবে বলেও জানানো হয়। সেই হিসাবে অডিট। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। পঞ্চম ধাপে আরও 2 মাস বাড়ানো হয়েছে সশস্ত্র বাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 14 মে থেকে পরবর্তী 60 দিন পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়, গেল বছর 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সেপ্টেম্বর মাসে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনী ক্যাপ্টেন এবং তদূর্ধ্ব সমমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের 2 মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছিল। এরপর কয়েক ধাপে এই ক্ষমতা বাড়ানো হচ্ছে। এবার সেটা পঞ্চমবারের মতো বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। অনির্দিষ্ট অনিশ্চিত অন্তর্বর্তী সরকার দেশের কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের মানুষকে তুচ্ছ না ভাবলেও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, এমন কোনো কাজ করবেন না যা জাতির বিরুদ্ধে যাবে। আর বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে বিচার বিভাগ থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ করতে হবে দাবি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। বিস্তারিত আরও জানাচ্ছেন সাইফুল রিপন। সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রয়াত এজে মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি অতীতের দলবাজ বিচারকদের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে নিশ্চিত হবে সে বিষয়ে এখনই চিন্তা করতে হবে। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর করার আগে অবশ্যই ফ্যাসিবাদের দোসররা যারা বিভিন্ন জায়গায় অধস্তন এবং উপরের আদালতে বসে আছেন তাদেরকে ক্লিন করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। শুধুমাত্র সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মধ্য দিয়ে তাদেরকে অপসারণ করলে সেটা এনাফ হবে না। বিএনপির হাতেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের সমস্যার সমাধান চায় বলেই বিএনপি নির্বাচন চায়। নির্বাচন চাই যে আমরা এমন একটা জনপ্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট করতে চাই, একটা সরকার করতে চাই যারা জনগণের সমস্যাগুলোর সমাধান করবে, এবং এটাই ডেমোক্রেসি। এখন আপনার সংস্কার করতে হবে, আমরা তো সংস্কার চেয়েছি সবসময়, এবং অনেকে বলছে যে আগে সংস্কার হবে তারপরে নির্বাচন। তো সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। সংস্কার কোনটা হতে হতে আপনার 5 বছর 10 বছরও লাগতে পারে, এটা সব চলমান। তাহলে নির্বাচন 10 বছর হবে না। আর এই 10 বছর কি ওই ফ্যাসিবাদী আমলাদের হাতেই দেশ চলবে?
অভিযোগ করেন দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করছে অন্তর্বর্তী সরকার। এমন কোনো কাজ করবেন না যেটা বাংলাদেশের মানুষের জন্য উপযোগী হবে না। আজকে এমন এমন কাজ করছেন যে বাংলাদেশের মানুষ কিছুই জানে না। প্যাসেজ দেবেন, করিডোর দেবেন, সেই করিডোর দেবেন, কারো সে আলাপই করছেন না। অনুরোধ করব দয়া করে বাংলাদেশের মানুষকে আন্ডারস্টিমেট করবেন না। এখানে কিছু কিছু পণ্ডিত, আপনার একাডেমিশিয়ানস সবাইকে বসে যদি মনে করেন যে ইম্পোজ করে দিতে পারবেন কোনো কিছু যেটা এই দেশের মানুষের পক্ষে যাবে না, সেটা কোনোদিনই করতে পারবেন না। বলেন অনির্দিষ্ট অনিশ্চিত অন্তর্বর্তী সরকার দেশের কোনো কাজে আসবে না। এই অনির্দিষ্ট কালের জন্য একটা অনির্দিষ্ট অনিশ্চিত একটা অন্তর্বর্তী সরকার, এটা কি দেশের মানুষের জন্য কোনো উপকারে আসবে? আসতে পারে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। 5 জেলায় সড়ক দুর্ঘটনায় ঝরল 13 জনের প্রাণ। বৃহস্পতিবার সকাল থেকে বিকালের মধ্যে ঘটে এইসব দুর্ঘটনা। এর মধ্যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 5 জন, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 3 জন এবং ঢাকা খুলনা মহাসড়কে 3 জনের মৃত্যু হয়। আর লক্ষ্মীপুর ও চুয়াডাঙ্গা সড়কে মারা যান 2 জন। AH হিমেলের রিপোর্ট। মাদারীপুর থেকে গর্ভবতী নারীর সন্তান প্রসবের জন্য সপরিবারে ঢাকার হাসপাতালে যাচ্ছিলেন। পথে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বিকল হয় অ্যাম্বুলেন্সের চাকা। পাশে দাঁড় করিয়ে চলছিল মেরামত। গর্ভবতী নারীকে ভেতরে রেখে দাঁড়িয়েছিলেন স্বজনরা। এ সময় পেছন থেকে আসা গোল্ডেন লাইন নামে একটি বাস ওই অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক নারীর। গুরুতর আহত 7 জনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে তাদের মধ্যে 4 জন মারা যান। নিহতদের মধ্যে একই পরিবারের 4 জন রয়েছেন। যে দেখছি যে আমাদের সাইড দিয়ে রাবভাবে অনেক স্পিডে গাড়ি যেতেছে, তখন আমি দাঁড়াইয়া আর কি একটু দূরে যাইলো, সাইডে আপনি দিতেছি যে আপনারা সাইডে যান, সিঙ্গেল দিতেছি। তো সব গাড়ি আপনার ওদিক দিয়ে সরছিল। ওইটা আসছিল একটা গাড়ির পিছনে, মানে উনি দূরের থেকেই ওভারটেক করে আইতেছে, আমি দেখতেছি। তারপর আমি এইভাবে কইছি যে আপনি চাপেন। তারপরে সাইডে ফুল গাছ না কিসের ডাল জানিয়েছিল, ওই ডালও আমি হাতে নিয়ে এইভাবে করতেছি। পরে উনি দূরের থেকে ওই সামনের গাড়ি সরছে ঠিকই, কিন্তু উনি আর সরে না, উনি ডাইরেক্ট আপনাদের অ্যাম্বুলেন্সে মারিয়ে দিছে। এখন আমাদের প্রসেস হলো আমরা হসপিটালে আসছে, এখন আমরা এখানে আসছি, জিটি করছি। এখন আমাদের লাশ নিয়ে আমরা দেশের বাড়িতে চলে যাব। আহত বাকি 3 জনের মধ্যে 2 জন এখন সুস্থ। গর্ভবতী নারীর চিকিৎসা চলছে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। এই ঘটনায় বাসের সুপারভাইজার ও হেল্পারকে আটক করা হয়েছে। যাত্রীগুলোকে পিছনে নামায় যাওয়ার পরে সে গাড়ি চাকা চেঞ্জ লাগে। চেঞ্জ করার সময় পিছন দিক থেকে সে গোল্ডেন লাইন বাস এসে তাকে ধাক্কা দেয়। ধাক্কা দিলে একজন মহিলা সে মারা যায়। আর বাদ বাকি অবশ্যই যাত্রী ছিলেন 5 জন অথবা 4 জন এরকম যাত্রী ছিলেন, তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে। এদিকে গোপালগঞ্জে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে 3 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা খুলনা মহাসড়কের মুকসুদুর উপজেলার দাসেরহাট এলাকায় ঘটে দুর্ঘটনা। টাঙ্গাইলের মির্জাপুরে একটি লুবের ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় চালকসহ 3 জন মারা গেছেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গোড়ায় মিলগেট এলাকায় ঘটে এ দুর্ঘটনা। এদিকে লক্ষ্মীপুর ও চুয়াডাঙ্গায় আলাদা সড়ক দুর্ঘটনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। AH হিমেল, দেশ টিভি, ঢাকা।